ক্লাস 11-এর আমাদের অলরেডি একটা গল্প একটা কবিতা নিয়ে আমাদের আলোচনা করার যে ভিডিও সেটা আমরা অলরেডি আপলোড করে ফেলেছি। এবার ক্লাস 11-এর আরও একটা কবিতা যেটা আমরা আপলোড করতে যাচ্ছি আজকে, সেটা হচ্ছে মিটিং অ্যাট নাইট। নেক্সট কবিতা আমরা পরপরই যাচ্ছি, একটা গল্প একটা কবিতা একটা গল্প একটা কবিতা করার মধ্যে দিয়ে। তো যেহেতু ক্লাস 12-এরও আলোচনা অলরেডি আমরা অনেকখানি করে ফেলেছি, তো সেই জন্য আমরা ক্লাস 11-এ আর একটা ভিডিও আপলোড করছি, অনেক কদিন হয়নি। যখন যার সুবিধা সেই অনুযায়ী তোমরা দেখে নেবে। তো আজকে যে টেক্সটটা সেটার নাম হচ্ছে মিটিং অ্যাট নাইট। স্বাভাবিকভাবে টাইটেল থেকে বোঝাই যাচ্ছে মিটিং, সাক্ষাৎ, অ্যাট নাইট, রাত্রিবেলায়। তো রাত্রিবেলার সাক্ষাৎ কেউ একজন কারোর সাথে বা কোনো একজন কয়েকজনের সাথে বা কয়েকজনের সাথে বা কয়েকজন একজনের সাথে, যেই হোক না কেন, যতজনই হোক না কেন, সাক্ষাৎ হতে যাচ্ছে। এবং সেই সাক্ষাৎটা কখন হবে? রাত্রিবেলায়। তো টোটাল কবিতাটা এই রাত্রিবেলার সাক্ষাৎ সংক্রান্ত ব্যাপারেই আমাদেরকে কিছু বর্ণনা করছে। লেখকের নাম রবার্ট ব্রাউনিং। তোমরা হয়তো শুনে থাকবে, হয়তো অনেকেই শুনে থাকবে, যদি না থাকো তাহলে আমি আজকে অল্প একটু আলোচনা করে নিই। তো কে এই রবার্ট ব্রাউনিং? রবার্ট ব্রাউনিং একজন ইংল্যান্ডের বিখ্যাত কবি এবং তারও জীবদ্দশাটা রোম্যান্টিক পিরিয়ডের মধ্যেই, অর্থাৎ 1801 থেকে 1900 সাল, যেটাকে ধরা হয় রোম্যান্টিক পিরিয়ডের যুগ হিসাবে। এই 100 বছরের মধ্যেই, একটা সময়ের মধ্যে, সময়কালের মধ্যেই রবার্ট ব্রাউনিং জন্মগ্রহণ করেন এবং তার লেখালেখির কাজকর্মগুলোকে করেন। এবং সেই রবার্ট ব্রাউনিংয়ের একটা বিশেষ দক্ষতা ছিল যে ইনি নাকি, আমরা তাকে চাক্ষুষ দেখিনি, যা পড়েছি যা শুনেছি তার সম্পর্কে, সেটা নিয়ে আমরা সবসময় কথা বলি এই সমস্ত লেখক লেখিকাদের সম্পর্কে। ইনি নাকি মানুষের মনটাকে খুব ভালোভাবে বুঝতে পারতেন। অর্থাৎ একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি, মানুষ কিভাবে কোন পরিস্থিতিতে কেমন চিন্তা করে, সেই বোঝার ক্ষমতাটা রবার্ট ব্রাউনিংয়ের অসাধারণ ছিল। মানে আমি কোনো একটা ব্যক্তির কথা বলছি না, মানে তিনি যাকে চেনেন শুধু তার কথাই যে তিনি বুঝতে পারবেন তা না। ইন জেনারেল মানুষ কিভাবে চিন্তা করে, কোন পরিস্থিতিতে কেমনভাবে মানুষ চিন্তা করে, দুঃখ হলে সে কেমন চিন্তা করে, আনন্দ হলে কেমন চিন্তা করে, অর্থাৎ হিউম্যান মাইন্ড কিভাবে কাজ করে, এই সংক্রান্ত বিষয়ে যার যে ধারণা, এটা অসাধারণ ছিল। এবং যে কারণের জন্য তার লেখার যে সিস্টেম, তার লেখার যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে তার একটা বিশেষ ছোঁয়া দেখতে পাওয়া যায়। এবং সেই ছোঁয়ার কারণেই আমরা রবার্ট ব্রাউনিংকে প্রায়শই ড্রামাটিক মনোলগ লিখতে দেখি। হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ? ড্রামাটিক মনোলগ হচ্ছে একটা বিশেষ জনর অফ পোয়েট্রি, যেখানে গল্পের মধ্যে কথোপকথন চলবে ঠিকই, কথোপকথন মানে আলাপচারিতা, কিন্তু কথোপকথনে থাকে একজন বলবে, আরেকজন শুনবে, তারপর অন্যজন বলবে, যে বলছিল আগে সে শুনবে, মানে দু সাইড থেকেই কী হবে, কথা চলবে। কিন্তু এই ক্ষেত্রে, এই ড্রামাটিক মনোলগের ক্ষেত্রে কথোপকথনটা ওয়ান সাইডেড, অর্থাৎ একজনই বলতো আর বাকিরা সবাই শুনতো। মনে হবে যেন সামনে কেউ বসে, অনেকে বসে আছে আর একজন তার গল্প বলছে। এবং গল্প বলার সময় সে যেটা বলছে তো বলছেই, প্লাস এই কথাটা শুনে সামনের জন কী চিন্তা করছে সেটাও বলছে। অর্থাৎ যাদেরকে বলছে তারা এই মুহূর্তে কী চিন্তা করছে সেটাও নাকি রবার্ট ব্রাউনিং বলতেন। তার লেখার মধ্যেও এই অনুভূতিগুলোকে, এই বিষয়গুলোকে প্রায়শই লক্ষ্য করা যায়। যে কারণে তিনি এই ড্রামাটিক মনোলগ লেখাতে একটা বিশেষ দক্ষতা অর্জন করেছিলেন, এই বিশেষ ক্ষমতার কারণে, মানুষের হিউম্যান মাইন্ডটাকে বোঝার ক্ষমতার কারণে। এবং এই ড্রামাটিক মনোলগের মধ্যে তার যে বিখ্যাত কিছু লেখা আছে, সেগুলোর মধ্যে দ্য লাস্ট রাইড টুগেদার, তোমাদের বই লেখা দেওয়া আছে, মাই লাস্ট ডাচেস, ফ্রা লিপোলিপি ইত্যাদি। এই লেখাগুলো বিখ্যাত কিছু লেখা, যেগুলো প্রায়শই ইংরেজি নিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিভিন্ন লেভেলের সিলেবাসের মধ্যে পাওয়া যায়। তো আমাদের সেই লেখাগুলোকে তো আমাদের সিলেবাসে, ক্লাস 11-এর সিলেবাসে দেওয়া নেই, কিন্তু রবার্ট ব্রাউনিংয়ের সম্পর্কে জানার জন্য, তার লেখার ধরনটা সম্পর্কে সামান্য আইডিয়া পাওয়ার জন্য, তার একটা আরও একটি বিশেষ জনপ্রিয় একটি বিখ্যাত কবিতা আমাদের সিলেবাসের অন্তর্গত করা হয়েছে, সেটা হচ্ছে মিটিং অ্যাট নাইট। তো সেই মিটিং অ্যাট নাইটেরই আলোচনা আমরা আজকে করতে যাচ্ছি। শুরু করার আগে আরও একটা কথা বলে রাখি যে মিটিং অ্যাট নাইট এই কবিতাটার শুধুমাত্র একটা কবিতা পড়লে হয় না,
এটা একটা কী বলে এটাকে, কম্প্যানিয়ন পোয়েম আছে, অর্থাৎ এরা একসঙ্গে দুটো কবিতা মিলে একটা সম্পূর্ণ ঘটনার বর্ণনা দেয়। ওই কবিতাটার নাম, যেটা কম্প্যানিয়ন পোয়েম, তার যে নাম, সেই নামটা হচ্ছে পার্টিং ইন দ্য মর্নিং। অর্থাৎ দেখা হলো রাত্রে, পার্টিং অর্থাৎ ডিপার্টিং, আলাদা হয়ে গেল, বিচ্ছেদ ঘটলো সকালবেলা। অর্থাৎ রাত্রিবেলা দেখা করতে এসে সারা রাত ধরে গল্প করে পরের দিন সকালবেলা সে কী করে, তারা বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে পুরো সিকুয়েন্স, পুরো যে ঘটনার যে সময়কাল, এই সময়কালের মধ্যে কি কি ঘটলো না ঘটলো, তাদের আলাপচারিতার বিষয়বস্তু ইত্যাদি নিয়ে হয়তো আমাদের কাছে লেখক এই কবিতায় বর্ণনা করছে। তো কথাটা মাথায় রাখো, কবিতাটাকে পড়া শুরু করি। লেখক পরিচিতি প্রথমে, রবার্ট ব্রাউনিং, 1812 to 1889, যেটা বললাম রোম্যান্টিক পিরিয়ডের সময়কালের মধ্যেই তার জন্ম, আর রোম্যান্টিক পিরিয়ডের মধ্যেই তার আবার মৃত্যু। 1812 সালে জন্ম এবং 1889 সালে তার মৃত্যু ঘটে। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, তিনি একজন ইংল্যান্ডের কবি ছিলেন। ইংলিশ পোয়েট মানে ইংলিশে রচনা করতেন তা নয়, যেমন ইংলিশ টিচার ডাজন্ট মিন দ্যাট দ্য টিচার হু টিচেস ইংলিশ। ইংলিশ টিচার রেফার্স টু আ ম্যান হু টিচেস অ্যান্ড ইজ ফ্রম ইংল্যান্ড, যিনি জাতিগত দিক দিয়ে ইংল্যান্ডের অধিবাসী। তো ইংলিশ শুধুমাত্র সাবজেক্টটাকে বর্ণনা করবে তা নয়, তার সাথে সাথে কোনো একটা বিশেষ প্রজাতিকেও বর্ণনা করবে, কোনো একটা বিশেষ ভাষাকেও বর্ণনা করবে। তো ইংলিশ পোয়েট, তিনি ইংল্যান্ডের কবি ছিলেন, অ্যান্ড প্লে রাইট, এবং নাট্যকারও ছিলেন। নাট্যকার বললাম, মানুষের মনটাকে বুঝতে পারলে পরে অটোমেটিক্যালি নাটক লেখাটা তার কাছে কী হয়ে যাবে, সহজ কাজ হয়ে যাবে। ফ্রম দ্য 19th century, এবং তিনি ঊনবিংশ শতাব্দীর ব্যক্তি ছিলেন, অর্থাৎ রোম্যান্টিক পিরিয়ড। আমরা জানি 19th century ইজ দ্য রোম্যান্টিক period as per the English history, the history of English literature. The Browning's major works include The Last Ride Together, যেটা বললাম, My Last Duchess, Fra Lippo-Lippi, এটা আমি এখান থেকে দেখেই বললাম। The Pied Piper of Hamelin is a famous children's verse written by him. তারই আরও একটা বিখ্যাত ছোটদের গল্প আছে, একটা ভার্স আছে, কবিতার আকারে এই গল্পটাকে লেখা হয়েছে, যার নাম হচ্ছে দ্য পায়েড পাইপার অফ হ্যামলিন। শুনছি আমরা গল্পটা কার্টুনের আকারেও আমাদের সামনে অনেক সময় টিভিতে প্রকাশ্যে এসছে, যেখানে সারা এলাকার মানুষ ইঁদুর নিয়ে খুব অত্যাচারিত, বাঁশি বাজিয়ে সেই ইঁদুরগুলোকে সমুদ্রে ফেলে দেয়, তারপরে তার বিনিময়ে রাজার কাছ থেকে টাকা চায়, রাজা টাকা দিতে অস্বীকার করায়, এমন একটা সুর বাজায় একজন পাইপার, যে বাঁশি বাদক, যে এলাকার সমস্ত শিশুরাও ওই একই সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকে, তখন রাজা বাধ্য হয় তার প্রাপ্য সম্মানটা তাকে ফিরিয়ে দিতে। তো দ্যাটস দ্য স্টোরি। আর সেই স্টোরিটা আমরা অনেকেই পড়েছি বা দেখেছি, বা যাই হোক না কেন। তো সেই গল্পটাও কার লেখা, সেই ভার্সটাও রবার্ট ব্রাউনিংয়েরই লেখা একটা ভার্স। ইন দ্য পোয়েম, যাই হোক, এ তো রবার্ট ব্রাউনিং সংক্রান্ত ব্যাপার, কথাবার্তা, এখানে আমাদের মনে রাখার মতন সেরকম কিছু নেই, যেটা আমি বললাম সেটাকেই মনে রাখার বিষয়। আমরা যে কবিতাটা পড়তে যাচ্ছি, সেই কবিতাটাতে দ্য পোয়েট ডিসক্রাইবস এ জার্নি, কবি একটা জার্নিকে ডিসক্রাইব করে, অর্থাৎ একটা যাত্রা পথকে ডিসক্রাইব করে, দ্যাট এন্ডস ইন আ সিক্রেট মিটিং, যেটা কিনা কোনো একটা গোপন সাক্ষাতে শেষ হয়, বিটুইন লাভার্স, কোন দুজনের মধ্যে, দুটো প্রেমিকের মধ্যে একটা গোপন মিটিং কিভাবে শেষ হলো, তার যাত্রা পথের বর্ণনা লেখক আমাদের সামনে তুলে ধরেছেন। দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য জার্নি অ্যান্ড দ্য মিটিং ইন ডিটেইল। আর এই মিটিংটাই যে সাক্ষাৎ হওয়াটা, মানে সাক্ষাৎ হওয়ার পরে তারপরে তারা কি গল্প করলেন, কি কথা বললেন, সেগুলো না, জাস্ট শুরু করলেন যাত্রাটা শুরু হলো, তারপরে যাত্রাটা হতে 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 যাত্রার পথটা বর্ণনা হলো, তারপরে গিয়ে দেখা হলো। এই দেখা হওয়া পর্যন্ত যাবতীয় জিনিসকে লেখক খুব ডিটেলের মাধ্যমে বর্ণনা করেছেন। ডিটেলস অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছেন। দ্য পোয়েম কনক্লুডস উইথ দ্য ডিলাইটেড মিটিং অফ দ্য লাভার্স বাই আ ফার্ম নিয়ার দ্য সি বিচ। আর এই কবিতাটাতে দেখতে পাবো যে না, কবিতাটা শেষ হয় যখন নাকি দুজন লাভার একটা সি বিচের কাছে অবস্থিত একটা ডেজোলেট অর্থাৎ নিঃসঙ্গ, নির্জনতায় পরিপূর্ণ বা নির্জন একটা ফার্মের মধ্যে গিয়ে, একটা ঘরের মধ্যে গিয়ে দুজন লাভার যখন ডিলাইটেডভাবে, খুব আনন্দিতভাবে যখন একে অপরের সাথে দেখা করলো, এই জায়গাটাতেই কবিতাটা কী হয়ে যায়, শেষ হয়ে যায়। মানে জাস্ট তাদের দেখা শুরু হলো, দেখা হলো, কবিতা শেষ। মানে গল্প যেখানে শুরু হওয়ার কথা, গল্পটা সেখানেই কী হয়ে যায়, শেষ হয়ে যায়।
কেন? কারণ তার একটা কম্প্যানিয়ন পোয়েম আছে, তার পরবর্তী অংশটা কোথায় পাওয়া যাবে? তার কম্প্যানিয়ন পোয়েমে। তো যাত্রা শুরু হলো, যাত্রাপথ, তারপরে বিলাভেডের সাথে কি হলো? দেখা হলো, কবিতা ওখানেই কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কবিতা। এবার এই কবিতাটাতে বলে দেওয়া হলো যে এই মিটিংটা যেটা ছিল সেটা ছিল সিক্রেট। এবার আমাদের খুঁজে দেখতে হবে যে এই কবিতার মধ্যে কিভাবে কবিতাটাকে সিক্রেট বলে বর্ণনা করা যায়। আদৌ সেখানে কি কবি ডাইরেক্টলি বলে দিয়েছেন সিক্রেট মিটিং নাকি না? দেখব কবিতাটা পড়ার সময় তিনি একবারও সিক্রেট কথাটা ব্যবহার করেননি, বা এই গোপন রাখার কোনো বিষয়কে নিয়ে তিনি কিন্তু ডাইরেক্টলি কোনো আলোচনাও করেননি। তা সত্ত্বেও তাকে কি বলা হচ্ছে? সিক্রেট বলা হচ্ছে। কেন? ওয়াই? আমাদের সেটাই আলোচনার বিষয়। আর কবিতাটার মধ্যে বলা হয়েছে যে মিটিংটা এটা কোনো বিজনেস মিটিং ছিল না, এই মিটিংটা কোনো সাধারণ মিটিং ছিল না, দুটো লাভারের মধ্যে মিটিং ছিল, প্রেমিকার মধ্যে মিটিং ছিল। এবার এই প্রেমিকার মধ্যে যে মিটিং, এটাও কি লেখক এখানে কবিতায় বলে দিয়েছেন দ্যাট দিস ডিসক্রাইবস আ মিটিং বিটুইন টু লাভার্স? তাও কিন্তু না। তিনি কি একবারের জন্য লাভ শব্দটাকে ব্যবহার করেছেন? তাও না। কি অদ্ভুত! তো যদিও তিনি এই কবিতার মধ্যে লাভ শব্দটাকে ব্যবহার করেননি বা লাভার্স শব্দগুলোকে ব্যবহার করেননি, এই সংক্রান্ত কোনো কথা ব্যবহার করেননি, তা সত্ত্বেও কবিতাটাকে ওয়ান অফ দ্য বেস্ট লাভ পোয়েমস হিসেবেই ইংলিশ লিটারেচারে ধরা হয়। ঠিক কার সমতুল্য? উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 18, যেটা নাকি শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে কবিতার মধ্যে আছে। জানি না এটা আমাদের কোন সিলেবাসে তো আছে। হ্যাঁ, আমাদের ক্লাস 12-এর সিলেবাসে আছে। যখন আমরা ক্লাস 12-এ গিয়ে টেক্সটগুলো পড়বো তখন ক্লাস 12-এর সিলেবাসের মধ্যে এটা আছে। আমি প্রায়শই গুলিয়ে ফেলি, ক্লাস 11 আর 12-এর কবিতাগুলো, গল্পগুলোকে গুলিয়ে ফেলি, সেই জন্য দেখে নিতে হয়। তো ক্লাস 12-এর আমাদের সিলেবাসে আছে। তো এই মুহূর্তে আমরা ক্লাস 12-এর তো পড়ি না, আমরা ক্লাস 11-এ পড়ি। তো সেই কারণে 11-এ আপাতত আমরা মিটিং অ্যাট নাইট দিয়ে পড়াটা শুরু করি। ওয়ান অফ দ্য বেস্ট লাভ পোয়েমস, অনেকটা কার সমতুল্য? সেই উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। কারোর সাথে কারোর তুলনা করা যায় না, কাউকে ছোটো করছি না, কাউকে বড় করছি না, বাট সেম ক্যাটাগরি। সেরকমভাবেই বিখ্যাত কিছু লাভ পোয়েমসের মধ্যে এটাও একটা, মিটিং অ্যাট নাইট। তো আমাদের খোঁজার বিষয় কিভাবে এটা লাভ পোয়েম, এবং কিভাবে এখানে লাভ সম্পর্কে, ভালোবাসা সম্পর্কে কবি বর্ণনা করেছেন, এবং কিভাবে এটা সিক্রেট পোয়েম, কেন এটা সিক্রেট মিটিংটার কথা বলা হয়েছে। শুরু করা যায়। বলছে দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড। দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড মানে আগেই বলা হয়েছে যাত্রাপথের বর্ণনা। তো সুতরাং কবি এই মুহূর্তে যাত্রা শুরু করে দিয়েছেন, বা লাভার যাত্রা শুরু করে দিয়েছে, এবং সেই যাত্রা করার সময় তিনি কী কী জিনিস দেখতে পাচ্ছেন? তিনি দেখতে পাচ্ছেন দ্য গ্রে সি, অর্থাৎ ধূসর বর্ণের সমুদ্র ধূসর বর্ণ। দিনের আলোতে সমুদ্রের রং, জলের রং নীল হয়, সাদা হয়, ফেনার রংটা সাদা হবে, ধূসর কেন? কনফিউশন আসে মাথার মধ্যে, হঠাৎ করে যাত্রা করার সময় ধূসর বর্ণের কেন যাত্রা? ও টাইটেলে বলে দিচ্ছে মিটিং অ্যাট নাইট, রাত্রিবেলা সমুদ্রের মধ্যে সূর্যের আলো তো পড়বে না, কে পড়বে? চাঁদের আলো পড়বে। চাঁদের আলোতে সমুদ্রটাকে অবশ্যই কেমন দেখাবে? ধূসর বর্ণেরই দেখাবে, কারণ সাদা ফেনাটা ধূসর বর্ণের কালারই ধারণ করবে। তো সেই কারণে হয়তো রাত্রিবেলার কারণে হয়তো সমুদ্রটাকে ধূসর দেখাচ্ছে। অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড, এবং অনেক লম্বা একটা কালো রাস্তা, জমি। অর্থাৎ পেছন থেকে যদি তাকাই বা সামনে যদি তাকাই, তাহলে ওই ধূসর বর্ণের সমুদ্র দেখতে পাচ্ছি, আর তার আগে বা আমার পেছনে যে জমি দেখছি, সেই জমিটা আবার কালো, অন্ধকারময়। কালো মানে কি? অন্ধকারময়। রাতের সময় তো স্বাভাবিকভাবে অন্ধকারময়, সেই কারণেই হচ্ছে হয়তো। অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো, আর যে হলুদ বর্ণের যে চাঁদটা, সেটা বিশাল আকারে দেখাচ্ছে, এবং সেটাকে কেমন দেখাচ্ছে? লো দেখাচ্ছে। হলুদ কেন? কারণ চারিদিকে চাঁদের আলো থাকাতে, চাঁদের আলোটা পড়াতে চারিদিকে এতটাই কালারহীন, কালারলেস, যে অন্য সব কিছুর তুলনায় চাঁদটাকেই যেন মনে হচ্ছে অনেক বেশি হলদেটে চোখের সামনে। প্লাস জলীয় বাষ্প বা আকাশে, সমুদ্রের তীরবর্তী অঞ্চল, জলীয় বাষ্প থাকলে এবারে তাতে লাইট রিফ্লেক্ট হয়ে হয়তো চোখের সামনে সেই হলুদ বর্ণের ধারণাকে তুলে ধরছে। আর লার্জ কেন? আকৃতিতে বড় কেন? চাঁদটা হঠাৎ করে আকৃতিতে বড় হয়ে যায় নাকি রাত্রিবেলায়? না না না, আমরা বাস্তব জগতে যখন আশেপাশে দেখি, সাধারণ জায়গার থেকে যখন চাঁদ দেখি, তখন আকৃতিতে বড় দেখায় না। কেন দেখায় না? কারণ আমাদের চোখের সামনে এমন কিছু জিনিস থাকে, সামনে এত কিছু কাছাকাছি এত জিনিস থাকে, যে জিনিসগুলোর আকৃতিটা অনেক বড় দেখায়,
এবং তুলনামূলকভাবে চাঁদটা অনেক দূরে থাকার কারণে কম্প্যারিটিভলি চোখটা চাঁদটাকে কি দেখে, ছোট দেখে। কিন্তু সমুদ্র সৈকত যদি জমি হয়, সমুদ্রের তীরবর্তী অঞ্চল হয়, তাহলে সেখানে কাছাকাছি কোনো কিছু দেখার উপায় নেই। যে গাছপালাগুলো আছে সেটাও রাতের অন্ধকারে চোখে দেখা যাচ্ছে না হয়তো, এবং যে কারণে তিনি এই মুহূর্তে শুধুমাত্র কাকে দেখছেন, খোলা আকাশের মধ্যে একটাই জিনিস, সেটা হচ্ছে চাঁদ। তো অটোমেটিক্যালি আর কোনো কিছুকে কাছাকাছি না দেখতে পাওয়ায় চাঁদটা কি মনে হবে যেন সেটা কেমন দেখাচ্ছে, অনেকটাই বড় দেখাচ্ছে। এবং আশেপাশে কোনো কিছু থাকলে, বাড়ি ঘর থাকলে, তার দূরত্বটা চাঁদের দূরত্বের তুলনায় কম্পেয়ার করার সময় আমরা অনেক সময় চাঁদটাকে কি মনে করি, অনেকটা দূরে আছে, যেটা সত্যিই অনেকটাই দূরে আছে। কিন্তু যদি চোখের সামনে কাছাকাছি কোনো জিনিস না থাকে, তখন স্বাভাবিকভাবে সেই চাঁদটাকে কম্প্যারেটিভলি অনেকটা কি মনে হবে, কাছে মনে হবে এবং লো বলে মনে হবে। আকাশ তো মাথার উপরে, সেটা অনেকটা কী হয়ে এসছে, নিচে নেমে এসছে বলে মনে হবে। তো সেই ধারণায় তার কাছে কবি যখন হেঁটে যাচ্ছেন, তখন তিনি দেখছেন যে তার কাছে, তার সামনে, চোখের সামনে ধূসর বর্ণের সমুদ্র আছে, কালো জমি আছে, অন্ধকারময় জমি আছে, আর চাঁদ রয়েছে যার রংটা হচ্ছে হলদে, হাফ মুন, অর্ধেক চাঁদ, এবং তাকে দেখতে কিন্তু বিশাল বড় দেখাচ্ছে এবং অনেকটাই নিচুতে আছে বলে মনে হচ্ছে। বড় দেখানোর কারণে নিচু বলে মনে হচ্ছে। অ্যান্ড দ্য স্টার্টলড লিটল ওয়েভস দ্যাট লিপ ইন ফিয়ারি রিংলেটস ফ্রম দ্য স্লিপ। আর তারই সাথে তিনি দেখছেন সমুদ্রের মধ্যে ছোট ছোট ওয়েভসগুলো, ছোট ছোট ঢেউগুলো, যেটা নাকি স্টার্টলড হয়ে যাচ্ছে, মানে চমকে চমকে উঠছে, যেন তারা ভয় আতঙ্কে চমকে যাচ্ছে এবং পরিণত হচ্ছে লাফিয়ে লাফিয়ে, লিপ যেটা লাফাচ্ছে, এবং সমুদ্রে যখন ঢেউ চুটবে তখন কী মনে হবে, লাফাচ্ছে, এই লাফানোটা কিসে পরিণত করছে, ফিয়ারি রিংলেটে পরিণত করছে, মানে তাদেরকে ভয়ঙ্কর একটা আংটির আকৃতিতে দেখাচ্ছে। ঢেউয়ের ছবি যখন আঁকি আমরা কীরকম আঁকি, গোলাকার নিচের থেকে, তাহলে এই যে গোলাকার যে আকৃতিটা, এই গোলাকার আকৃতিটাকে দেখে মনে হচ্ছে যেন মাঝখানটা হলো, আর মাঝখানটাকে হলো থাকার কারণে সেটা মনে হচ্ছে না একটা আংটির আকৃতির। আর এই যে আকৃতিটা, সেটা দেখতে বেশ ভয়ঙ্কর লাগছে। কেন? কারণ রাতের অন্ধকারে চারিদিকে কেউ নেই, এই ছোট ছোট ঢেউগুলো যখন লাফাচ্ছে তখন সেটাকে দেখতে ভয়ঙ্কর দেখাচ্ছে। রাতের অন্ধকারে সমুদ্রের মধ্যে যে ঢেউগুলো ওঠে, তাকে যদি দেখে থাকো তাহলে নিশ্চয়ই অনুভব করে থাকবে যে দিনের বেলার চাইতে রাতের অন্ধকারের ঢেউগুলো অনেক বেশি ভয়ঙ্কর। কবির কাছেও সেটাকে ভয়ঙ্কর বলেই মনে হচ্ছে। তাহলে এই পরিস্থিতিতে যে বর্ণনাটা তিনি করছেন, তিনি আমাদের সামনে তুলে ধরছেন যে এখনকার যে পরিস্থিতি, তাতে তার মানুষ মনের মধ্যে একটা ভয় কাজ করছে। সমুদ্রের ঢেউ দেখে ভয় লাগছে, চারিদিক নিস্তব্ধ, নির্জন, এতটাই নির্জন যে চাঁদটাকেও কাছে আছে বলে মনে হচ্ছে, লার্জ দেখে মনে হচ্ছে। চোখের সামনে কোনো মানুষ জন, বাড়ি ঘর কিচ্ছু নেই, জন্তু জানোয়ার কিচ্ছু নেই, খালি কালো অন্ধকারময় জমি আর ধূসর বর্ণের সমুদ্র, আর তার মধ্যে ছোট ছোট রিংলেট, যেটা নাকি দেখতে ভয়ঙ্কর দেখাচ্ছে, অর্থাৎ তার ভয় লাগছে। সেটাই বর্ণনা, তাই না? অ্যাজ আই গেইন দ্য কোভ উইথ পুশিং প্রাউ। এরই মধ্যে, ভয়ের মধ্যেই, ভয় পেলেও তিনি কিন্তু হাল ছেড়ে দেননি, তিনি তার যাত্রা শেষ করে দেননি। তিনি কি করলেন? তিনি একটা ছোট্ট নৌকাকে নিয়ে ওই সমুদ্রের মধ্যে পাড়ি দিলেন। এবং যতই তিনি ওই কোভের কাছাকাছি গেলেন, কোভ হচ্ছে স্মল ওপেনিং, দেখবে কি বলে ওটাকে, খাঁড়ি, চারিদিকে জল, জলের মধ্যে থেকে হঠাৎ একটা জায়গাতে জমি চলে আসছে, জমির মাঝখানটাতে অল্প একটুখানি ফাঁকা আছে, সেই ফাঁকা দিয়ে সমুদ্রের জল ভেতরে প্রবেশ করে গেছে, সেটা কি বলা হচ্ছে, কি খাঁড়ি, তাই তো বলি। আর সেই যে খাঁড়িটা, সেটা কি স্মল ওপেনিং, কার ওপেনিং? সমুদ্রের ওপেনিং। আর এই ওপেনিংটাকেই বলা হয় ইংলিশে কোভ। ন্যারো কেভ, নিচে মানে দেওয়া আছে, ন্যারো কেভ, এটা গর্তের মতো। তিনি যত এই গর্তের দিকে এগোলেন, অর্থাৎ তার ডেস্টিনেশন, এপার থেকে ওই পারে যাচ্ছেন, ওই পারের এই ন্যারো কেভের দিকে যতই তিনি এগোতে লাগলেন, যতই এগোলেন, পুশিং প্রাউ উইথ পুশিং প্রাউ। প্রাউ মানে কি? প্রাউ হচ্ছে নৌকার একেবারে সামনের দিকের যে অংশটা, ছুঁচালো যে অংশটা, সেটা যখন ওই ন্যারো কেভের ভেতরে যেতে লাগলো, গেইন দ্য কোভ, অর্থাৎ ওই নৌকাটাকে যখন ওই ন্যারো কেভের দিকে তিনি কী করতে লাগলেন, এগিয়ে নিয়ে যেতে লাগলেন, দখল নিতে শুরু করলেন ওই কেভটার। অ্যান্ড কোয়েঞ্চ ইট স্পিড ইন দ্য স্লাশি স্যান্ড। আর যেতে যেতেই হঠাৎ করে তার এই নৌকাটা ওই কেভের কাছে ভেতরে ঢোকার পরে জলের গভীরতাটা কমে যাওয়ায় নিচের মাটির তলটা কী হয়ে আসছে, উপরে উঠে এসছে, এবং নিচে কী আছে, মাটিতে স্যান্ডস আছে, বালু আছে। এই নৌকাটা গিয়ে জল থেকে গিয়ে স্ল্যাশি স্যান্ডে গিয়ে তার স্পিডটা কী হয়ে যায়, কমে যায়। এতক্ষণ স্পিডেই চলছিল, এবার সেটা কী হয়ে গেছে, স্পিডটা কমে গেছে। যখন সেটা স্পিডটা কমে যায়, অর্থাৎ তিনি কোথায় পৌঁছে গেছেন,
সমুদ্রের ওই পারে পৌঁছে গেছেন। এখানে সমুদ্র বলছেন ঠিকই, কিন্তু সম্ভবত এখানে সমুদ্রের কথা বা সমুদ্রের মধ্যে দিয়ে যাওয়ার মধ্যে দিয়ে তিনি কি ব্যাখ্যা করছেন, একটা জলাশয়ের কথা বর্ণনা করছেন, যেটা একটা পুকুরও হতে পারে, যেটা একটা নদীও হতে পারে, যেটা একটা সমুদ্রও হতে পারে। কিন্তু সমুদ্রের এপার থেকে ওপারে তো আর যাওয়া খুব সহজে যাওয়া সম্ভব না, দেখতেও পাওয়া যায় না। তো যে সম্ভবত এটা একটা নদী, একটা বড় নদী যার মধ্যে ঢেউ আছে এবং স্রোত থাকার কারণে ওই ঢেউগুলোকে দেখতে ভয়ঙ্কর দেখাচ্ছে। এই লাস্ট লাইনটার মধ্যে, এই আগের প্যারাগ্রাফের বা স্ট্যান্ডার লাস্ট লাইনটার মধ্যে দেখো আইয়ের পর একটা কমা দিয়ে কিছু লেখা নেই। কবিদের কাছে এই একটা বিশেষ ক্ষমতা ছিল, দেওয়া হয়েছিল বা দেওয়া হয়েছে, যেখানে কবিদেরকে বলা হয় যে তারা প্রয়োজনে কোনো একটা শব্দকে বা কোনো একটা বাক্যকে ইংরেজি গ্রামার প্যাটার্নের থেকে একটু একটু ওলটপালট করতেই পারে। প্রয়োজনে সে একটা শব্দকে তুলে দিতে পারে, তার পরিবর্তে একটা কমা ইউজ করে, প্রয়োজনে একটা অ্যালফাবেটকে সরিয়ে সেটাকে ব্যবহারও করতে পারে। যেমন আইয়ের পরে কমার মধ্যে কোনো ওয়ার্ড তৈরি করা যায় না, কিন্তু পড়ার সময় কিন্তু আমরা পড়তেছি ইন, তাই না? কেন পড়ছি? কারণ ইন না বললে পরে কবিতাটার মিনিংটা ক্লিয়ার হয় না। কিন্তু কবিতাটাকে কবিতার মতন করে যদি পড়তে হয়, ছন্দ দিয়ে যদি পড়তে হয়, তাহলে ওই ইন কথাটাকে হয়তো ব্যবহার করা যায় না। এই সিলেবলটাকে নষ্ট করার জন্য, টুকরো করে দেওয়ার জন্য, ছেড়ে দেওয়ার জন্য, ছন্দটাকে মেনটেন করার জন্য কবি এখানে এই অ্যাপোস্ট্রফিটাকে ব্যবহার করেছেন। কবিদের এই বিশেষ ক্ষমতাটাকে বলা হয় পোয়েটিক জাস্টিস। কবিদের উপরে একটা জাস্টিস, ন্যায় বিচার করা। কারণ তাদের লেখার সময় শুধুমাত্র মানের দিকে খেয়াল রাখলেই চলে না, তার সাথে সাথে তাদেরকে আবার কবিতার ছন্দের উপরেও কি রাখতে হয়, খেয়াল রাখতে হয়, যেটা প্রোজ রাইটারদের জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ পোয়েটিক জাস্টিসকে ব্যবহার করে প্রোজ রাইটাররা তখনই লিখবেন না। কারা লিখবেন? কবিরাই লিখবেন। যেমন ওভার, OVER, সেটার পরিবর্তে VOVER, দুটো সিলেবল, সেটার পরিবর্তে কবিরা যদি চান নিজের এই শব্দটাকে দুটো সিলেবলের জায়গায় একটা সিলেবলে পরিণত করতে পারেন, ভিটাকে তুলে দিয়ে তার জায়গায় একটা কমা, এবং উচ্চারণটা করার সময় আমরা ওভার উচ্চারণ করব না, তখন উচ্চারণ হবে ওভার, একটা সিলেবল। তো দুটো সিলেবল ছন্দ নষ্ট করছিল, একটা সিলেবল হলে গেলে পরে হয়তো ছন্দ মিলে যাবে, যদি এরকম প্রয়োজন পড়ে কবিরা এটা করতে পারেন। এটাই হচ্ছে পোয়েটিক জাস্টিস। তো প্রথম যে স্ট্যান্ডা, সেই প্রথম স্ট্যান্ডার মধ্যে আমাদের কাছে কবি যাত্রাপথের অর্ধেকটা রাস্তার তিনি কি দিয়ে দিলেন? বর্ণনা দিয়ে দিলেন। অর্থাৎ তিনি অলরেডি কোথায় পৌঁছে গেছেন? সমুদ্রের ওই পারে পৌঁছে গেছেন। দেন আ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ। ওই পারে তো পৌঁছে গেলাম, পৌঁছলেই তিনি কিন্তু তার যাত্রাপথ শেষ হয়ে যায়নি। তিনি বলছেন এরপরে 1 মাইল পথ ওয়ার্ম, উষ্ণ, সি সেন্টেড, সমুদ্রের গন্ধে ভরপুর সি বিচের মধ্যে দিয়ে তাকে হেঁটে যেতে হয়েছিল। ওই রাতের অন্ধকারে, নির্জন অবস্থায়, সেই গা ছমছমে পরিস্থিতিতে তাকে 1 মাইল পথ একাকী হেঁটে যেতে হয়েছিল। অর্থাৎ তার ভয়ের বহিঃপ্রকাশটা, ভয়টা, তার মানসিক পরিস্থিতিটাও এখানে কি হচ্ছে? আলোচনা করা হচ্ছে। 3 fields, তারপরে 1 মাইল হাঁটার পরে 3 fields to cross till a farm appears। এরপরে 3টে মাঠ আমাকে পার করতে হয় যতক্ষণ না পর্যন্ত একটা ফার্ম এসে উপস্থিত হয়, একটা ঘর এসে উপস্থিত হয়। মানে 1 মাইল পথ পার হওয়ার পরে 3টা মাঠ পার হতে হয়। রাতের অন্ধকারে কেউ যদি মাঠের মধ্যে দিয়ে হেঁটে যায়, তাহলে গা ছমছমে পরিস্থিতি, অনুভূতি সবারই হয়। তো কবিও এখানে সেই মানসিকতাটাকে প্রকাশ করে ব্যাখ্যা করছেন। তাহলে বোঝাই যাচ্ছে, রিডাররা বুঝতেই পারছেন যে ওই যে যাত্রাপথটা লাভার অতিক্রম করছিল, তখন সেই অবস্থায় তার ভয়, মনের ভেতরের যে ভয়, সেটা কতটা কাজ করছিল। কিন্তু তাও সে যাত্রা করাটা কী করেনি? ছেড়ে দেয়নি, ভয়কে তার উপর জিতে নিতে দেয়নি। সে 3টা মাঠও পার করে যতক্ষণ না পর্যন্ত একটা ফার্ম এসে কী হয়? উপস্থিত হয়। ট্যাপ অ্যাট দ্য পেন, ফার্ম যখন এসে উপস্থিত হলো, যেখানে তাদের দেখা করার কথা, সেখানে এসে যে লাভার, যে নাকি যাত্রা করে আসলো, সে এসে পেনের মধ্যে, মানে জানলা আছে, কাঁচের যে জানলা, তার মধ্যে একটা ট্যাপ করলো। ট্যাপ মানে কি? একবার নক করা। ট্যাপ, একটা ট্যাপ। দ্য কুইক শার্প স্ক্র্যাচ অ্যান্ড দ্য ব্লু স্পার্ট অফ আ লাইটেড ম্যাচ। আর যেই না ট্যাপটা হলো, সঙ্গে সঙ্গে একটা কুইক স্পার্ট হলো, স্ক্র্যাচ হলো। অর্থাৎ বাইরের থেকে শোনা গেল দেশলাইয়ের কাঠি যখন বারুদের মধ্যে ঘষা খায়, যে স্ক্র্যাচিং আওয়াজটা আসে, সেই স্ক্র্যাচের আওয়াজটা ট্যাপ হওয়ার সাথে সাথে হতে শুরু করলো। মানে জেনারেলি ট্যাপ হলে পারে আমরা আগে দেশলাই খুঁজবো, খুঁজে নিয়ে দেশলাই বের করব, তারপরে লাইট জ্বালাবো, যদি আমি কারোর জন্য অপেক্ষা না করি, তাই না? কিন্তু এক্ষেত্রে সেরকম কোনো টাইম লাগলো না।
কুইক, খুব তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি সম্ভব। মানে মনে হলো যেন যে নাকি ভেতরে বসে আছে সে অধীর আগ্রহে দেশলাইয়ের বাক্সটাকে এক হাতে নিয়ে, দেশলাইয়ের কাঠিটাকে আরেক হাতে নিয়ে ওয়েট করে বসেছিল একটা ট্যাপ হওয়ার সাথে সাথেই আমি কি করব, স্ক্র্যাচ করব। আর যেই স্ক্র্যাচ করলো সঙ্গে সঙ্গে একটা ব্লু স্পার্ট অফ লাইট, একটা নীল শিখা, নীলাভ শিখা জ্বলে ওঠে। কোথায়? এই ঘরটার মধ্যে ব্লু স্পার্ট, নীলাভ শিখার একটা স্পার্ট, একটা চমক দেখতে পাওয়া যায়। কিসের চমক? লাইটেড ম্যাচের চমক। একটা লাইট ম্যাচ স্টিক যেন জ্বলে ওঠে। তাহলে একটা ট্যাপের সাথে সাথে সেটা হওয়ার মানে যতটা আগ্রহ নিয়ে, যতটা ইচ্ছা নিয়ে, যতটা তাগিদ নিয়ে অতটা পরিমাণ ভয়ার্ত রাস্তাটা, অতটা পরিমাণ ভয়ঙ্কর রাস্তাটাকে লাভার পার করে এসছে, ঠিক ততটাই আগ্রহ নিয়ে, ততটাই তাগিদ নিয়ে ভেতরে একা একা ওই অন্ধকারময় পরিস্থিতিতে বসে রয়েছে তার বিলাভেড। এবং কিভাবে প্রমাণিত? ঠিক যতটা প্রাণের ভয়, যতটা নার্ভাসনেসকে সঙ্গী করে এ যাত্রাপাত কমপ্লিট করছে লাভার, ঠিক ততটাই টেনশন নিয়ে সে অধীর আগ্রহে বসে আছে। না হলে পরে সে এই দেশলাইটাকে এক জায়গায় রেখে দিয়ে ওখানে ঘুমোতে পারতো, কিন্তু সে কিন্তু ঘুমিয়েছিল না। একটা ট্যাপিং আওয়াজেই তার আওয়াজটাকে সে শুনতে পেয়েছিল এবং তাকে জানান দিয়েছিল একটা লাইটেড ম্যাচের মধ্যে দিয়ে। অ্যান্ড ভয়েস লেস লাউড। যখন দুজন দুজনকে বুঝে গেল যে দুজন দুজনের লাভার, দুজনের বিলাভেড একই জায়গায় চলে এসেছে, তখন মিটিং হতে যাচ্ছে, সেই সময় একটা ভয়েস, একটা আওয়াজ শোনা গেল, লেস লাউড, খুব হালকা, খুব মৃদু একটা আওয়াজ শোনা গেল। থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স, তার আনন্দের মধ্যে দিয়ে। কিন্তু তার মধ্যে, সেই আনন্দের মধ্যে আবার কি রয়েছে? ভয়ও রয়েছে। আনন্দ কিসের? যে যাক, আমি যে কথাটা বলেছিলাম দেখা করার, সেই কথাটা দুজনই রেখেছি। আমিও এসেছি, ও অপেক্ষা করেছে। বা আরেকজন ভাবছে আমিও অপেক্ষা করেছি, ও এত দূর রাস্তা অতিক্রম করে এসেছে। এই যে আনন্দ, দেখা করার যে আনন্দ, এখন এই ভয়ঙ্কর পরিস্থিতি কাটিয়ে ফেলার পরে যে সাক্ষাতের যে আনন্দ, সেই আনন্দটাকে তার গলার স্বরের মধ্যে দিয়ে কী করা যাচ্ছে? অনুভব করা যাচ্ছে। কিন্তু গলার স্বরটা কেমন? মৃদু। তাহলে ভয় কিসের? ভয় যেটা নাকি এতক্ষণ ধরে আমি অতিক্রম করে এসেছি, যেটা নাকি আমার সাক্ষাৎটা যদি অন্য 5টা লোক জেনে ফেলে, সেই চিন্তাটার, সেই টেনশনটার ভয় তার গলার মধ্যে দিয়ে অনুভব করা যাচ্ছে। তাহলে একই ভয়েসের মধ্যে দিয়ে একই সঙ্গে ভয় এবং আনন্দ, এই দুটোর সংমিশ্রণে একটা মৃদুমন্দ আওয়াজ সেখানে কি করা গেল? শুনতে পাওয়া গেল। কতটা মৃদু? দ্যান দ্য টু হার্টস বিটিং টু ইট। এতটাই মৃদু যেন তার গলার স্বরের চাইতেও তাদের দুজনের হার্ট দুটো বেশি জোরে কি করছিল? বিট করছিল। আমরা আমাদের হার্টবিটের আওয়াজ শুনতে পাই না যতক্ষণ না স্টেথোস্কোপ কানে লাগানো হয়, কিন্তু এখানে তাদের গলার স্বরটা এতটাই মৃদু ছিল এবং তাদের হার্টবিটটা এতটা জোরে ছিল, দুটোই ভাইস ভার্সা, তাই না? কি বলে এটাকে অঙ্কের ভাষায়, দুটোই যদি একই সঙ্গে বাড়ে, একটা আছে আমার মনে নেই, সমানুপাতিক টমানুপাতিক এরকম কিছু একটা কথা। তো একটা কথাটার মধ্যে দিয়ে একটা জিনিসের কম তীব্রতা বোঝাচ্ছে, আরেকটা জিনিসের বেশি তীব্রতা বোঝাচ্ছে। কীভাবে? গলার স্বরকে শুনতে পাওয়া যাবে হার্টের বিটের তুলনায় বেশি, তার মানে গলার স্বরটা ভয়ঙ্কর লো। আর হার্টবিটকে শোনা যাবে, গলার স্বর কত লো হবে? যতই লো হোক না কেন, তার চাইতে হার্টবিট সবসময় কী থাকার কথা? নিচুই থাকার কথা। কিন্তু এই ক্ষেত্রে বলছেন এতটাই নিচু গলার স্বর যে হার্টবিটের আওয়াজও কী করা যাচ্ছে? শুনতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ হার্টবিটের আওয়াজটা কী হয়ে গেছে? বেশি তীব্র বলে ব্যাখ্যা করা হচ্ছে। মানে তাদের যে আনন্দটা, সেই আনন্দের বহিঃপ্রকাশ তার হার্টবিট দিয়ে পাচ্ছে, তাদের এই বিশ্বাস রক্ষার কারণে পাচ্ছে, যে কারণের জন্য তাদের হার্টবিট বিটিং ইচ টু ইচ, একে অপরের প্রতি যেন আকর্ষণ নিয়ে সেটা কি করে যাচ্ছে? বিট করে যাচ্ছে। কবিতাটা এখানে শেষ। তাদের সাক্ষাৎ হয় এবং তাদের আনন্দের মধ্যে দিয়ে, আনন্দের বহিঃপ্রকাশের মধ্যে দিয়ে তাদের হার্টবিট দুটো চলতে থাকে এবং কবিতাটা শেষ হয়ে যায়। তাহলে এই কবিতাটার মধ্যে কীভাবে এটা সিক্রেট মিটিং? সিক্রেট এই কারণের জন্য, কারণ যদি সিক্রেট না হতো তাহলে এতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাত্রা করে রাত্রিবেলাতে একাকী মানুষ যাত্রা করবে না। ইউজলেস। দিনের বেলা যাত্রা করব বা রাত্রে যাত্রা করলে কাউকে সাথে নিয়ে যাত্রা করব, করিনি কেন? কারণ আমি চাই না আমার যাত্রা বা আমার মিটিংটা কারোর সাথে শেয়ার করতে। তো যে কারণে আমি কাউকে সঙ্গী হিসেবে তো নিইনি,
সঙ্গে সঙ্গে সময়টাও এমন বেছে নিয়েছি যে সময় প্রত্যেকটা মানুষ ঘুমের ঘোরে আচ্ছন্ন থাকবে। যাত্রা করার জন্যও তাই, অপেক্ষা করার জন্যও তাই। সো দ্য মিটিং ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ সিক্রেট মিটিং। হাউ কাম দ্য পোয়েম ইজ দ্য মিটিং বিটুইন টু লাভার্স? লাভার্স এই কারণে, তার কারণ যদি প্রথম লাভার যে নাকি যাত্রাপথ অতিক্রম করেছে সে সত্যি সত্যি ভালো না বাসত, প্রকৃত অর্থে ভালো না বাসত, তাহলে পরে হাজার কথা দিক সে কিন্তু কী করবে না, যাত্রাটা অত ভয়ঙ্কর পরিস্থিতিতে করতে চাইবে না। আবার একই রকমভাবে যদি যে ওয়েট করছিল সেই বিলাভেড যদি প্রকৃত অর্থে ভালো না বাসত, তাহলে এতক্ষণ ধরে, এতটা সময় ধরে, নিহাত কম সময় না, প্রথমে লং ব্ল্যাক ল্যান্ড পার করছে, তারপরে সমুদ্র পার করছে নৌকা করে, কোনো মোটর টোটর নেই, না দাঁড়বে, সময় লাগবে, তারপরে 1 মাইল পথ হেঁটে এসছে, তারপরে 3টা মাঠ হাঁটছে, তারপরে এসে পৌঁছেছে। ও তো নেহাতি খুব একটা কম সময়ের অপেক্ষা হবে না। তো এতটা সময় ধরে অপেক্ষা করবে বিলাভেড, এটাও নিশ্চয়ই প্রকৃত অর্থে ভালো না বাসলে পারে সেটা করা কখনোই সম্ভব না। আবার কেমনভাবে অধীর আগ্রহে এক হাতে দেশলাইয়ের বাক্স, এক হাতে ম্যাচস্টিক, যেন সে বসেই আছে, যখনই আসবে তখনই আমি স্ক্র্যাচ করবো, যেন এসে পড়ার পরে, আমি এখন ওয়েট করছি ঠিক আছে, এসে পড়ার পরে যেন এক মুহূর্তেও তার সাথে দেখা করতে আমার দেরি না হয়, যতটা তাড়াতাড়ি পারা যায়। মানে দুদিকেই সেই আর্জটা, সেই তাগিদটা যেন সমপরিমাণে চলছিল একে অপরের সাথে দেখা করার। আর এই দেখা করার এই তাগিদ, এই একে অপরের কথা রাখার যে তাগিদ, যাতে একে অপরের প্রতি অন্যজনের বিশ্বাস কখনোই ভেঙে না যায়, সেই বিশ্বাসের মধ্যে দিয়ে, সেই বিশ্বাস রাখার তাগিদের মধ্যে দিয়ে, সেই দেখা করার তাগিদের মধ্যে দিয়ে ভালোবাসা শব্দটাকে ব্যবহার না করলেও তিনি ব্যাখ্যা করছেন কবিতাটার মধ্যে নিশ্চয়ই দুজন প্রেমিক প্রেমিকা একে অপরের সাথে দেখা করতে চাইছেন। সো এই টোটাল কবিতার মধ্যে তিনি আমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরতেছেন যে একটা ভালোবাসার যদি ভিত হিসেবে কোনো কিছুকে ধরতে হয়, তাহলে সেই ভিতটা হচ্ছে বিশ্বাসের। যে আমি যদি কোনো একটা কথা বলে থাকি, সেই কথাটাকে আমাকে রাখতে হবে, এবং সেই কথা রাখার সময়টা যতটাই কষ্টদায়ক হোক না কেন বিলাভেডের জন্য অপেক্ষা করাটা কঠিন, আর যতটাই ভয়ঙ্কর হোক না কেন লাভারের জন্য যাত্রাপথটা ভয়ঙ্কর, যতই যা হোক না কেন, আমার যা পরিস্থিতির সৃষ্টি হোক না কেন, আমাকে যাত্রাপথটাকে কমপ্লিট করতেই হবে, সাক্ষাৎ করার কাজটাকে অবশ্যই করতেই হবে। কেন? কারণ আমি তাকে কথা দিয়েছি, আমার কাজটাকে আমার যতটুকু করার আমাকে করতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমি এই গল্পটাকে পড়ার সময় বারে বারে আমার একজন লেকচারারের কথা মনে পড়ে। আমি দার্জিলিং সেন্ট জোসেফস কলেজে পড়াশোনা করছি, তো সেইখানে ম্যাম নুরিন্ডন, তার কথাটা না বললে পরে হবে না, আমার খুব প্রিয় কয়েকজন টিচারের মধ্যে একজন, সেই কলেজের কয়েকজন লেকচারার যারা ছিলেন, বিশেষ করে আমি বলি দ্য 3 মাস্কেটিয়ার্স ইন মাই লাইফ, ম্যাম নুরিন্ডন, ম্যাম রীতা ঘোষ অ্যান্ড ম্যাম মীনাক্ষী চক্রবর্তী। এরা 3জন আমাকে এমন কিছু জিনিস শিখিয়েছেন, এমন কিছু জিনিস বুঝিয়েছেন বাস্তব জীবনে, যেটাকে আমি আমার পাথেয় করে নিয়ে এগোচ্ছি। তো সেই ম্যাম নুরিন্ডন, এর সাথে সাথে আরও একজন ম্যাম ছিলেন ম্যাম মুনা হ্যালিস, ওনাকে আমি খুব অল্প কয়েকদিনের জন্য সময় হাতে পেয়েছি, তো তিনিও অসাধারণ, তারও কোনো তুলনা হয় না। তো তাদের কাছ থেকেই যতটুকু যা শেখার, বর্ণনা করার পদ্ধতি শেখা, ওনাদের কাছ থেকেই শেখা। ম্যাম নুরিন্ডন প্রায়শই বাস্তব জীবনের সঙ্গে তুলনা আনতেন, এবং তিনি এই জাতীয় যখনই কোনো নাটক বা কবিতা পড়াতেন, তখন প্রায়শই এরকম এই বিষয় নিয়ে যখন পড়াতেন, তখন প্রায়শই তিনি বলতেন, আমি এখনও ভুলিনি, যে যদি তুমি দার্জিলিংয়ের ঘটনা, তো দার্জিলিংয়ে ক্যাভেন্টার্স বলে একটা কফি শপ আছে, তো তিনি বর্ণনা করতেন, যদি তুমি কাউকে কথা দাও যে আই উইল মিট ইউ অ্যাট দ্য ক্যাভেন্টার্স, ইউ উইল হ্যাভ টু গো দেয়ার ইভেন ইফ ইট ইজ রেইনিং হার্ড ইন দার্জিলিং। আর দার্জিলিংয়ের বৃষ্টি ভয়ঙ্কর। তো তিনি বলেন, যদি কথা দিয়ে থাকো এবং দেখো যে যখন কথা দিয়েছো সেই সময় বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমাকে যেতে হবে। যদি ইউর লাভ ইজ ট্রু, তোমার ভালোবাসাটা সত্যিকারের হয়, তোমার কথা দেওয়াটা সত্যিকারের হয়, ইউল হ্যাভ টু বি দেয়ার। তো ওনার যে এক্সপ্লেনেশন, ওনার মতন করে আমি এক্সপ্লেন করতে পারবো না, হ্যাটস অফ টু হার। ঠিক সেরকমই বিষয় রবার্ট ব্রাউনিংয়ের এই কবিতার মধ্যে দেখা যাচ্ছে, যে যেহেতু একজন কথা দিয়ে দিয়েছে যে আমি আসবো, পরিস্থিতি যাই হোক না কেন, তা ভয়ঙ্কর হোক, সুখকর হোক, যাই হোক, আই উইল কাম, কারণ আমি কথা দিয়েছি। অ্যান্ড দ্যাট ইজ দ্য বেসিক নিড অফ লাভ, কথার মর্যাদা রাখা।
কেন? কারণ ওই কথার উপরে দাঁড়িয়ে আছে আমি কতটা বিশ্বাস করি, বা উনি অপরজন আমাকে কতটা বিশ্বাস করতে পারবে। আমি ওই কথাটা রাখলে তার বিশ্বাস টিকে থাকবে, যতক্ষণ কথা রাখবো ততক্ষণ বিশ্বাস টিকে থাকবে। যেই বিশ্বাসটা ভেঙে গেল, সঙ্গে সঙ্গে দুটো মানুষের মধ্যেকার মানসিক দূরত্বও কী হতে শুরু করে, বাড়তে শুরু করে। এবং এই ধারণাগুলোর মধ্যে দিয়েই রবার্ট ব্রাউনিং এই কবিতায় আমাদের সামনে তুলে ধরেছেন দ্যাট দিস ইজ আ পোয়েম রিগার্ডিং লাভ, ভালোবাসা সংক্রান্ত কবিতা। সো আশা করি কবিতার মিনিংটা ব্যাখ্যা করতে পারলাম। কবিতাটাকে পড়ার সময় লাইন বাই লাইন মিনিংটাকে পড়বে, অন্তর্নিহিত অর্থের মধ্যে ওই সিক্রেট মিটিং, লাভ পোয়েম ইত্যাদির ব্যাখ্যাটাকে কল্পনা করে নেবে। কিভাবে ব্যাখ্যা করার সময় অবশ্যই সিক্রেট, কারণ রাত্রিবেলায় একাকী যাত্রা করছে। দুটো পয়েন্ট আমি বলে দিলাম, আরও যদি পয়েন্ট তোমরা বের করতে পারো আরও ভালো। লাভ পোয়েম কীভাবে, লাভ পোয়েমে কেননা অত ভয়ঙ্কর পরিস্থিতিতে সে যাত্রা করেছে, আবার ওরকম কষ্টদায়ক পরিস্থিতিতে আরেকজন অপেক্ষা করে আছে। সো দ্য আর্জ, কথাটা আসবে আর্জ, দেখা করার তাগিদ, এই তাগিদটাকে বর্ণনা করাটা। দ্য মেন্টাল স্টেট অফ দ্য পোয়েট এই কবিতার মধ্যে দিয়ে কয়েকটা শব্দের মধ্যে দিয়ে ব্যক্ত হচ্ছে। দ্য স্টার্টেড লিটল ওয়েভস, স্টার্টল মানে কি, কম্পিত, অর্থাৎ তার মেন্টাল পরিস্থিতিটাও একই। তিনি কম্পিত, তিনি ভয়ার্ত, তিনি কম্পন বোধ করতেছেন। কিন্তু সেটা কেমন অবস্থায়? উত্তেজিত অবস্থা, অর্থাৎ তার মনটা প্রচণ্ড উত্তেজিত আছে। কি করার জন্য? দেখা করার জন্য। তাহলে হাজার ভয় লাগুক, মন যখন উত্তেজিত, তার লক্ষ্য যখন স্থির, তার হাজার ভয় পেলে পারেও তিনি কিন্তু কী করবেন না, থেমে থাকবে না। তার মানসিক পরিস্থিতিটাকে এই বাহ্যিক পরিবেশটা কী করতেছে, বর্ণনা করছে কয়েকটা শব্দের মধ্যে দিয়ে। কি কি শব্দ আবার বলে দিই? ব্ল্যাক, গ্রেসি, লিটল ওয়েভস, স্টার্টল লিটল ওয়েভস, ফিয়ারি, ভয়ঙ্কর, মানে ভয়ার্থ অবস্থা, তাই না? কী কী সেই ব্যাখ্যা, সেটা তোমরা একটু চিন্তা করো। জাস্ট কম্পেয়ার করার মধ্যে দিয়ে দেখবে খুব একটা কঠিন হবে না। আমি ছোটো ছোটো উদাহরণ দিয়ে দিই। গ্রেসি, কালারলেস, ম্যারমেরে। কবির মনটাও এখন সেরকমই, কারণ তার সাথে এখনও পর্যন্ত দেখা হয়নি। সে দেখা করতে পারবে কি না তাও জানে না, আদৌ সে অপেক্ষা করবে কি না তার বিলাভেড তাও জানে না। সো দেয়ারফোর ইট ইজ গ্রে সিটার মধ্যে তার মানসিক বর্ণনাটা দেখতে পাওয়া যাচ্ছে। ব্ল্যাক ল্যান্ড, কালো, অন্ধকারময়। অন্ধকার কেন? সে নিজেই অন্ধকারে আছে, আদৌ দেখা হতে যাচ্ছে কি যাচ্ছে না। তো ইট ইজ আনসার্টেন যে তার সাথে দেখা যেটা করার জন্য উদ্দেশ্য নিয়ে সে এগোচ্ছে এতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে নিজের কথা রাখার জন্য, সেও ওই উল্টো দিকে তার বিলাভেডও তার কথা রাখার জন্য সেও কি এই একই রকমভাবে অপেক্ষা করে আছে কিনা, সে হিমসেলফ ইজ আনসার্টেন। তার আনসার্টেনটিটা তার মনের ভেতরটাকে প্রকাশ করছে। তারপরে আসে স্টার্টল লিটল ওয়েভস বললাম, সেই উত্তেজিত অবস্থা, তার মনের উত্তেজিত অবস্থা, হাজার ভয়ঙ্কর হোক, হাজার কঠিন হোক, আমাকে যেতেই হবে, এরকম একটা উত্তেজিত অবস্থা তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। ফিয়ারি, ভয়ঙ্কর, পরিস্থিতিটা ভয়ঙ্কর, এবং মানসিকভাবে তার ভয়টা তাকে যেন জেকে বসছে, তার উপরে চেপে বসছে, কিন্তু তাকে তার ওই উত্তেজিত পরিস্থিতি তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। এই যে বর্ণনাগুলো, এই বর্ণনাগুলো তোমাকে তোমার মনের মতন করে করার চেষ্টা করতে হবে। So go through the text, go through the meaning, go through the video minutely. আমার মনে হয় না কবিতাটাকে বুঝতে কোনো একদিক দিয়ে, সেটা অ্যাজ আ সিক্রেট মিটিং অর অ্যাজ আ লাভ পোয়েম, কোনো দিক দিয়ে খুব একটা অসুবিধা হতে যাচ্ছে। যদি অসুবিধা হয় প্লিজ কমেন্ট, উইল কাম টু ইট। থ্যাংক ইউ।